আপনার ছেলে নেশা করে, এই কথা লুকিয়ে বিয়ে করালেন মা? হামিদা বেগম সবে এশার নামাজ পড়ে জায়নামাজ গুছিয়ে উঠেছেন। তখনই পুত্রবধূ রাকা ওনার রুমে এসে প্রশ্নটা করে। হামিদা বেগম আটকে ওঠেন। তবে সত্যিটা পুত্রবধূ জেনেই গেল। হামিদা বেগম চকিতে রাকার হাতটা টেনে বিছানায় বসালেন, বললেন, কি বলছো মা? আমি কেন এরকম কিছু লুকিয়ে বিয়ে করাবো? তা নয়তো কি মা, বিয়েটা তো আপনার তদারকিতেই হয়েছে। আমার মা বাবা আপনার ভরসাতেই বিয়েটা দিয়েছে, তাহলে এমন কেন করলেন মা? আপনার ছেলে নেশা করে, নেশা জাতীয় সব জিনিসই শেখায়। এই সব কিছু কি আপনি মা হয়েও আপনার ছেলের বিষয়ে নিশ্চয়ই অজানা ছিলেন না? হামিদা বেগম মাথা নিচু করে নিলেন রাকার কথা শুনে। রাকা তাচ্ছিল্য বড় হাসি হাসল। এরপর বলল, আপনার মেয়েকে নিশ্চয়ই এরকম কোনো ছেলের হাতে তুলে দিতেন না, অথচ পরের মেয়েকে ঠিকই সবটা আড়াল করে বিয়ে করিয়ে নিয়ে আসলেন। হামিদা বেগম রাকার কথা ফুরাতেই তার হাত দুটো জড়িয়ে নিল মুহূর্তে। অঝরে কেঁদে দিয়ে বললেন, আমার ছেলেটাকে তুমি ভালো পথে আনো মা। একটা ছেলেকে তার স্ত্রী চাইলেই ভালোবাসা দিয়ে ভালো পথে ফেরাতে পারে, চাইলে তুমিও পারবে। যদি তা সম্ভব না হয় তবে তুমি যা বলবে তাই হবে। দরকার পড়লে আমার ছেলেকে ছেড়ে যেতে চাইলেও আমি বাধা দেব না তোমায়। চাইলেই তো সম্পর্ক ভাঙা যায় মা, গড়ে আগলে রাখে কজন? এই সহজে বলে দিলেন, ছেড়ে দিতে চাইলে ছেড়ে দিয়ে যেন চলে যাই, কিন্তু আমি যে ছেড়ে চলে যাব, তখন যে ডিভোর্স তকমাটা আমার নামের পাশে জুড়ে যাবে, এটা কি একবারও ভেবেছেন? আর একজন ডিভোর্সি মেয়েকে এই সমাজ কি নজরে দেখে, আপনার কি তার সম্পর্কে ধারণা নেই? আমার সব কিছু সম্পর্কেই ধারণা আছে বৌমা, কম কিছু দেখে এই বয়সে পৌঁছাইনি। কিন্তু ওই যে দিন শেষে আমি মা হিসেবে ছেলের ভালো চাইতে গিয়ে বিয়েটা করিয়েছি। আমার চেনা পরিচিত সব আত্মীয় মানুষজন বলেছিল বিয়ে করালেই বউয়ের দায়িত্ব আর সান্নিধ্যে ভালো হতে পারে। সেজন্য চেষ্টা করেছি আমার ছেলেকে ভালো করার জন্য। আপনার ছেলের ভালো চাইতে গিয়ে পরের মেয়ের ক্ষতিটা করতে আপনার বিবেকে বাঁধেনি মা? এইভাবে বলো না বৌমা, আমার নিজেকে ক্ষমা করতেও কষ্ট হবে। অপরাধটা করার আগে এই বিষয়টা ভাবা উচিত ছিল মা। আমার কথাটা একটু রাখো বৌমা, তুমি একটু একটাবার চেষ্টা তো করতে পারো। প্লিজ আমার এই কথাটা রাখো। অনুরোধ করতে হবে না মা, বিয়ে যখন হয়েই গেছে এটাকে অস্বীকার করার জো নেই, তাই নিজের কথা ভেবে হলেও আমি চেষ্টা করব। রাকা উঠে চলে যায় রুম থেকে। হামিদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো তিনি ভুল করেছেন সবটা আড়াল করে ছেলেকে বিয়ে করিয়ে। না, ভুল নয়, একটা মেয়ের জীবনই হয়তোবা নষ্ট করলেন। এটা অপরাধ থেকে কোনো অংশে কম নয়। রাকা নিজের রুমে চলে আসলো। বিয়ের আজ 1 সপ্তাহ হয়েছে, আর 1 সপ্তাহ হতেই তার স্বামী মাতাল হয়ে বাসায় ফিরেছে। কি সৌভাগ্য তার, এটাও দেখতে হলো। কত আশা, কত স্বপ্ন সাজিয়ে শ্বশুর বাড়িতে এসেছিল সে, আর সব স্বপ্ন এক মুহূর্তে শেষ। তার বাবার বাসা থেকে শ্বশুরবাড়ির এলাকাটা বেশ খানিকটা দূরে। নয়তো ছেলের সম্বন্ধে খোঁজখবর নিয়ে বিয়েটা হতো হয়তো। দেখতে গিয়ে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসা হয়েছে তাকে, যার ফলাফল আজ জানতে পারল তার স্বামী নেশাখোর। এই যে মদ খেয়ে মাতাল হয়ে বাসে এসেছে, এরপর মাতলামো করে তাকে গালমন্দ করেছে। বিষয়টা ঠিক যে কতটা অসম্মানজনক তা একজন নারী ভালোমতো বুঝবে। রাকা হতাশা একটা দীর্ঘশ্বাস নিল। এরপর স্বামীর পায়ের জুতো, হাতের ঘড়ি, গলার টাই খুলে বিছানায় ঠিক করে শোয়ালো। নিজের স্বামীর পাশে শুলো না, সোফার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা মিশকাতের ঘুম ভেঙে যায় নারী কণ্ঠের সুমধুর শব্দে কোরআন তেলাওয়াতের সুর শুনে। মিশকাত মাথায় হাত দিয়ে উঠে বসল। মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে। বিয়ের আগে থেকে রোজ নিয়ম করে অফিস শেষে নেশা করে বাড়ি আসত। মায়ের অনুরোধে বিয়ে করেছে সে, নয়তো বিয়েই করত না সে। বিয়ের জন্য 2 সপ্তাহের মতো সে নিজেকে আটকেছে নেশা থেকে। গতকাল রাতে আর নিজেকে আটকাতে পারেনি। উঠে পড়েছেন? মাথা যন্ত্রণা হচ্ছে? লেবু জল এনে দেব? মিশকাত নিজের চিন্তাভাবনার মাঝে রাকার বলা কথাই হক চকিয়ে যায়। রাকার দিকে তাকিয়ে মাথা এলিয়ে বলে, প্রয়োজন নেই, আমি ঠিক আছি। না, আপনি ঠিক নেই। অদ্ভুত, আমি কেমন আছি আমি বুঝবো না, আপনি বুঝবেন? বুঝতে তো হবেই, আপনার স্ত্রী আমি। স্ত্রীর অধিকার ফলাবেন না, বাসরাতে বলে দিয়েছিলাম না, ভুলে গেছেন? রাকার মনে পড়েছে মিশকাত বিয়ের প্রথম রাত থেকে তার থেকে দূরত্ব বজায় করে চলেছে। রাকা মাথা দুদিকে হেলিয়ে বলে, না, ভুলিনি, তবে তখন জানতাম না কেন দূরত্ব বজায় করে চলেন। আজ তো জানি কারণটা কি, তবে দূরত্ব আমি রাখবো কেন? মিশকাত অবাক হয়, আশ্চর্যজনিত চাহনি দিয়ে জিজ্ঞাসা করে, কি বলতে চাচ্ছেন আপনি? এই যে কোন জন্মে জানি আপনি রিলেশন করেছিলেন, সে আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। তার শোক তাপিয়ে আপনি জিদ করে এতদিন বিয়ে করতে চাননি।
আপনার মা জোর করে বিয়ে করিয়েছে, এই জন্য আমায় মানতে পারেন না। তার কষ্ট শোক তাপিয়ে কষ্ট পেয়ে সেই কষ্ট ভুলতে নেশা করেন। তো আমি এই লেম একটা এক্সকিউজের জন্য আপনাকে দূরে থাকতে দিব? হাউ ক্যান ইউ ইমাজিন দ্যাট? মিশকাত ফের আরেক দফা অবাক হয়। তবে গতকাল নেশার ঘরে রাকাকে সব বলে দিয়েছে সে। নিজের উপর জেদ চাপে। রাগ সামলাতে না পেরে বলে, আপনি আপনার লিমিট ক্রস করে ফেলছেন। দেখুন, আমি আপনার স্ত্রী, লিমিট ক্রস করতেই পারি। আমায় বিয়ে করে এনেছেন, আমার দায়িত্ব আপনার, আমার সুখ দুঃখের ভাগিদার আপনি। নেশা করেই সব টাকা উড়াবেন তো আমায় ভাত কাপড় দেবেন কি দিয়ে? না খাইয়ে মারবেন? কে আপনাকে অতীতে আঘাত দিয়ে চলে গেছে তার উপরে জেদ তো আপনি আমার উপর দেখাতে পারেন না। আমি একটা মেয়ে মানুষ, আপনার উপর ভরসা করে নিজের পরিবার, নিজের অস্তিত্ব ছেড়ে আপনার সাথে নিজের সত্তা জুড়ে দিয়েছি। আপনার উপর নিজের সুখের দায়িত্ব ছেড়ে দিয়েছি। আপনার জন্য যে সব ছাড়লো, আপনি তার জন্য সামান্য নেশাটুকু ছাড়তে পারবেন না? আপনিই ভেবে দেখুন, নেশা করা কি ভালো? এটা কি স্বাস্থ্যের জন্য ভালো, নাকি আমাদের দুজনের জন্য ভালো হবে? ভেবে দেখুন। আমি নিজের এতদিনের অভ্যাস ছাড়তে পারবো না। বৌমার কথাগুলো একটু ভেবে দেখ বাবা। আমি একজন মা হয়ে নিজের সন্তানের এত অধপতন মেনে নিয়ে মরবো কি করে? নিজের সন্তানের সুন্দর একটা জীবন দেখে চোখ বোঝার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে আমার? মায়ের কথাটা রাখ বাবা, সব ছেড়ে বৌমার সাথে সুন্দর একটা জীবন সাজিয়ে নে। তোর পায়ে পড়া বাকি আমার, এটাও কি করতে বলিস? মা, আমি স্বপ্ন দেখি বাবা, তোর বউ বাচ্চা নিয়ে একটা সুন্দর সংসার হবে। আমার কথাটা রাখ বাবা। একটা নারীর জন্য তোর মা আর স্ত্রী নামক নারীকে কষ্ট দিস না আর। আমি দরজায় দাঁড়িয়ে বৌমার সব কথা শুনেছি, দয়া করে সব ভেবে দেখ। আমি চেষ্টা করব মা। আজ থেকে তোমাদের কথা ভেবেই আমি নিজেকে ভালো করার চেষ্টা করব, তোমাদেরকে সুখে রাখবো। আমার কষ্ট তবে সফল হলো। গতকাল রাতে যে গালিগুলো হজম করেছি, ইচ্ছে করছিল সব ছেড়ে চলে যাই। ক্ষমা করে দিন, আর এমনটা হবে না, কথা দিলাম। ধন্যবাদ বৌমা, আমার পাশে থেকে আমার ছেলেকে নিজের দায়িত্ব বোঝানোর জন্য। তিনজনের মুখেই হাসি ফুটে ওঠে। একটা সুখী পরিবার। মিশকাত নিজের কথা রেখেছে। আপনি জানেন না এটা লেডিস হোস্টেল? আপনি কেন আপনার বয়ফ্রেন্ডকে এখানে আসতে বললেন, তাও আবার এত রাতে? আপনি ছাড়াও যে আমরা দুজন এখানে থাকি সেদিকে আপনার খেয়াল আছে? আপনি দারোয়ানকে টাকা খাইয়েছেন, আমি কালকেই দারোয়ানের নামে বিচার দিব। টাকার বিনিময়ে কি অনৈতিক কাজ করছেন উনি? হিয়া রেগে গিয়ে সেতুর গাল চেপে ধরে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাকে চিনিস? এখানে আসলে 1 মাস হলো না, এসেই পণ্ডিতি শুরু করে দিয়েছিস। পণ্ডিতের কি দেখলেন? আমি আমার নিরাপত্তার জন্য বলেছি। তাছাড়া এই হোস্টেলটা তো আর আপনার না যে আপনি আপনার মন মতো চলবেন। এখানে আমরা থাকি, তাই কোনো কিছু করার আগে আমাদের থেকে অনুমতি নিতে হবে। যদি অনুমতি নিতে না পারেন তাহলে এমন কাজ করবেন না। দেখেছিস কাকলি, মেয়ের মুখ দিয়ে খই ফুটছে। একে কি করা যায় বলতো? আমার কিন্তু রাগ মাথায় উঠে যাচ্ছে, ওকে আমি খুন করে ফেলবো। ওর মুখটা সেলাই করে দে, আর যেন কথা বলতে না পারে। আমরা এতদিন হলো এই হোস্টেলে আছি, আমরা এমন গলাবাজি করতে পারলাম না। 2 দিন হলো এসেছে, আবার গলাবাজিও শুরু করে দিয়েছে। এখানে আমি আপনাদের গোলামি করতে আসি নাই যে আপনারা আমাকে যা বলবেন আমি তাই করব। আমি এখানে আপনাদের টাকায় খাচ্ছিও না, থাকছিও না। আমি আমার বাবার টাকায় খাচ্ছি, থাকছি। সেখানে আপনারা অন্যায়মূলক কাজ করবেন, আমি চুপচাপ সহ্য করব? এটা হবে না। দেখো, নতুন এসেছো, ভালোভাবে বলছি, আমরা এখানে খারাপ কিছু করছি না। আমার বয়ফ্রেন্ড আসবে, আমাকে কিছু বই দিয়ে আবার চলে যাবে। তুমি হয়তো জানো না, আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো না। অনেক কষ্ট করে আমাদের সংসার চলে। আমার বয়ফ্রেন্ডই সবকিছু জানে, তাই তো সে আমাকে পড়াশোনার দিকে অনেক সাহায্য করে। সেজন্য আমি তোমাকে একটু বকাবকি করলাম, তুমি কিছু মনে করো না। তুমি আমাদের থেকে বয়সে ছোট, আমরা তোমার থেকে বয়সে বড়। আমরা যা বলবো তুমি তাই করবে, তা না করে বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করছো। তাহলে আপনারা আমার গায়ে হাত তুলেন কেন? বিষয়টা আমাকে ভালোভাবে বুঝিয়ে বললেই পারতেন। আর বইগুলো আপনি দিনের বেলাও নিতে পারতেন, রাতের বেলায় কেন নিতে হবে? দিনের বেলা নিলে সেটা সবার চোখে পড়ে যাবে, আর আমার বাবার কানে যদি এসব খবর যায় তাহলে আমার বাবা আমাকে শেষ করে ফেলবে। বাবা জানে আমি ছোটখাটো জব করে নিজের পড়াশোনার খরচ চালাই। বাবাকে মিথ্যা কথা বলছেন কেন? আর আপনি যে ছেলের টাকায় পড়াশোনা করছেন সেই ছেলেকে বিয়ে করবেন, তার কোনো নিশ্চয়তা আছে? আপনি তো তাকে ছেড়েও দিতে পারেন। হিয়া নিজেকে দমিয়ে রাখতে পারল না, বসে সেতুর গালে থাপ্পড় বসিয়ে দিল। তারপরে চুলের মুঠি ধরে বলল, অনেকক্ষণ ধরে তোকে বুঝিয়ে বলছি, আমার কথা তোর কানে যাচ্ছে না। এবার বুঝতে পারবি আমি কি জিনিস। তোকে এখানে খুন করে রেখে দিব, কেউ বুঝতেও পারবে না। আপু ছাড়ুন, আমার লাগছে। এখন তোর কণ্ঠ নরম হচ্ছে কেন? অনেকক্ষণ ধরে ভালো করে বুঝিয়েছিলাম আমাদের সাথে লাগতে আসিস না, তবুও বাড়াবাড়ি করলি। এতদিন কিছু বলি নাই, এরপরে বুঝতে পারবি আমরা কি জিনিস।
আমরা যদি এই হোস্টেল থেকে বের হই তোকে মেরে তারপরে বের হব, চিনিস না আমাদের। সরি আপু, ভুল হয়ে গিয়েছে, আর হবে না, প্লিজ আমাকে মাফ করে দিন। আসলে এত রাতে আপনারা যদি আমাকে বিক্রি করে দেন তাই আমি ভয়ে এসব কথা বলে ফেলেছি। আমাদের তো আর কাজ নেই, নারী পাচার করে ফাঁসবো নাকি? আমরা যা করব আমাদের সাথে তালে তাল মিলাবি, তাহলে আমাদের থেকে ভালোবাসা পাবি। আচ্ছা আপু, আমার ভুল হয়ে গিয়েছে, এখন থেকে আমি আপনাদের মন মতো চলবো, আপনারা যেভাবে চলতে বলবেন আমি সেভাবেই চলবো। তাদের কথার মাঝেই কড়া নাড়ল কেউ। হিয়া গিয়ে দরজা খুলে দিল। সেতু দরজার দিকে তাকিয়ে দেখলো একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে সেতু চোখ মুখ কুচকে তাকালো। হিয়া মেয়েটিকে রুমের মধ্যে নিয়ে আসতে আসতে বলল, তোমাকে না বলেছি বেশি রাত করে আসবে না, তাহলে এত রাত করে আসছো কেন? তুমি জানো না এত রাত করে আসলে আমার ম্যানেজ করতে কত সমস্যা হয়? বইগুলো এনেছো? তাড়াতাড়ি বইগুলো দিয়ে বিদায় হও। মেয়েটা নতুন নাকি? দেখতে তো বেশ সুন্দর। কোন ইয়ারে পরে মেয়েটা? আর বলো না, নতুন এসেছে, খুব পাকনা গজিয়েছিল, পাকনা ছোট করে দিয়েছি। আমার সাথে মুখে মুখে কথা বলে, কত বড় সাহস! দিয়েছি কয়টা লাগিয়ে, একদম বাধ্য মেয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়ে, বুঝিয়ে বলবা, মারার কি দরকার? কেন, তোমার পছন্দ হয়েছে বুঝি? এত দরদ লাগছে কেন? ওর জন্য যদি এতই যখন দরদ লাগে তাহলে ওকে তুমি তোমার সাথে নিয়ে যাও। কি যে বলো তুমি, আমি তোমাকে ভালোবাসি, আমি কেন ওকে আমার সাথে নিয়ে যাব? এসব কি ধরনের কথাবার্তা? আমার উপরে কি তোমার এতটুকু বিশ্বাস নেই? আছে জন্যই তো বললাম, না হলে কি বলতাম? অন্য কোনো ছেলে হলে ওকে নিয়ে এতক্ষণে চলে যেত। তুমি তো সবার থেকে আলাদা, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। আমি তোমাকে বললাম নিয়ে যেতে, আর তুমি বললে আমাকে ভালোবাসো। এর থেকে খুশির আর কি হতে পারে? তুমি খুশি হলে আমার আর কি লাগে? কথাগুলো বলতে বলতে আর চোখে সেতুর দিকে তাকালো। সেতু ভয়ে দৃষ্টি নত করে আছে, হাত পা কাঁপছে। তা দেখে ইফাদ হালকা হাসল। হেসে সেতুকে উদ্দেশ্য করে বলল, তুমি কিন্তু দেখতে খুব মিষ্টি। তুমি তোমার আপুদের সাথে মুখে মুখে তর্ক করো না। আপুরা যা বলবে তাই করবে। আপুদের থেকে ভালোবাসাও পাবে। আর আপুদের কথার অবাধ্য হলে এখানে থাকতে পারবে না। তখন কার কাছে গিয়ে থাকবে বলো তো? এত রাতে হোস্টেল খুঁজে বের করাও কম কথা না। আমি না বুঝেই আপুদের সাথে বাজে ব্যবহার করে ফেলেছি, আর হবে না। আমি আপুদের মনের মতো হয়ে চলবো। আপুরা যা বলবে আমি তাই করব, একদম আপুদের মন মতো হয়ে থাকবো। লক্ষ্মী মেয়ে, বুঝতে পেরেছ। আচ্ছা, তোমরা আজ থাকো, আমি আসছি। অনেক রাত হয়ে গিয়েছে, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। হিয়া, দেখে শুনে থেকো, নিজের খেয়াল রেখো। আর খাবারগুলো সময় মতো খাবে, একদম অনিয়ম করে খাবার খাবে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এটা মাথায় রেখো। বলেই ইফাত এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। ইফাত চলে যেতে হিয়া সেতুকে টানতে টানতে বিছানার কাছে নিয়ে গেল। বিছানায় শুয়ে সেতুর কোলের উপরে পা তুলে দিয়ে বলল, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পাটা ব্যথা হয়ে গিয়েছে, কোনো কথা না বলে চুপচাপ আমার পাটা টিপে দে। আর রাতে রান্নাটাও তুই করবি, এটা মনে থাকে যেন। অনেক রাত হয়ে গিয়েছে, এত রাতে রান্না করব কেন? আর আমি ভালো করে রান্না করতে পারি না। আবার মুখে মুখে কথা বলছিস? তোর তো সাহস কম না? আবার মার খাওয়ার শখ হয়েছে? মার না, ওকে এক হাতে কান ধরিয়ে রাখ, আরেক হাত দিয়ে পা টিপিয়ে নে, তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। সুন্দর কথা বলেছিস। তুই বসে আছিস কেন? এক হাতে কান ধর, এক হাতে আমার পা টিপে দে। আমার কথা না শুনলে আমার থেকে খারাপ কেউ হবে না। একটু আগে মারের কথা ভুলে গিয়েছিস? সেতু আর কোনো কথা বলল না, এক হাতে কান ধরলো আর এক হাত দিয়ে পা টিপে দিতে লাগলো। দু চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। আজকে বাবা মার কথা ভীষণ করে মনে পড়ছে। আজকে তার বাবা মা যদি এখানে থাকতো তাহলে এদের শিক্ষা দিয়ে ছেড়ে দিত। ইচ্ছে করছে এখনই এই হোস্টেল ছেড়ে দিতে, কিন্তু এই শহরে হোস্টেল ছেড়ে নতুন হোস্টেলে ওঠা খুবই কষ্টকর। পরের দিন সকালবেলা হঠাৎ করে মুখের উপর পানি পড়ায় ধরফরিয়ে উঠে বসলো সেতু। বিরক্তিমাখা মুখ করে তাকিয়ে থাকলো কাকলির দিকে। কাকলি সেতুর দিকেই তাকিয়ে আছে। সেতু রাগান্বিত হয়ে বলল, এটা কেমন ধরনের ভদ্রতা আপু? দেখতে পাচ্ছ না আমি ঘুমোচ্ছি? মুখের উপর পানি ছুঁড়ে মারলে কেন? আমি কথা বললেই বলবে আমি বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করছি। আর তুমি কি করলে? একটা ঘুমন্ত মানুষের মুখের উপরে পানি ছুঁড়ে মারলে। এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে? আমাকে বুঝাও। তোমরা ঘুমালে আমি কি তোমাদের মুখের উপরে গিয়ে পানি দেই? বলি কি, সকালে রান্নাটা কে করবে? তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস, উঠে তাড়াতাড়ি রান্না করতে যা। আমাকে কি চাকর পেয়েছো? আমি কেন রান্না করতে যাব? রান্না তো আন্টি করে দিয়ে যায়, আন্টির কাজ আমি কেন করতে যাব? আন্টিকে তো এমনি এমনি টাকা দিয়ে রাখা হয়নি। তুই আবার মুখে মুখে কথা বলছিস? তোর এত বড় সাহস! সেতু রেগে গিয়ে হাতের কাছে থাকা ফুলদানিটা হাতে তুলে নিল, নিয়ে কয়েক ঘা কাকলির শরীরে আঘাত করলো। কাকলি চিৎকার করার আগে সেতু চিৎকার করতে করতে বলল, আপু প্লিজ আমাকে মেরো না, আমি রান্না করতে পারি না, বিশ্বাস করো। আমি যদি রান্না করতে পারতাম তাহলে তোমাকে রান্না করে এনে দিতাম, কিন্তু আমি রান্না করতে পারি না। আন্টি এসে রান্না করে দিয়ে যাবে, একটু অপেক্ষা করো, আমাকে এভাবে মেরো না, আমার খুব লাগছে।
চিৎকার চেঁচামেচি শুনে হিয়া ব্যালকনি থেকে এসে বলল, কাকুলি কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন তোরা? দেখো না আপু, আমি রান্না করতে পারি না, এই কথা আপুকে বলেছি আর আপু আমাকে মারছে। এটা তোর কেমন ব্যবহার কাকুলি? ও ছোট মানুষ, ও তাই রান্না করতে পারে না, ওকে দিয়ে এসব কাজ করানো যাবে না, আন্টি এসে রান্না করে দিয়ে যাবে। তুই সত্যি কথা না জেনে আমাকে কথা শোনাচ্ছিস কেন? বয়ফ্রেন্ডের টাকায় চলিস, তাই এত ফুটানি আসতেছে। আন্টিকে যে টাকাগুলো দিস সেই টাকাগুলো দিয়ে যদি অন্য কিছু করিস তাহলে সেটা কাজে দিবে। এই মেয়েটাকে বসিয়ে রেখে লাভ কি? আমার বয়ফ্রেন্ডের টাকায় মনে হয় আমি একাই চলি, তুই মনে হয় চলিস না। আমি তোকে দেখছি আর তুই আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছিস। তুই আর আমার সাথে কথা বলবি না। বলেই দুজন দুই দিকে চলে গেল। বয়ফ্রেন্ডের পাওয়ারে এত গরম তাই না? তোমার বয়ফ্রেন্ডকে নিয়েই আমি পালিয়ে যাব, তারপর দেখি তোমরা কি করো। বেশ কিছুদিন পরের কথা, হিয়া আর কাকুলি দুজনে কলেজে গিয়েছে। সেতু বাসায় বসে পড়ছিল, এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। সেতু দরজা খুলে দিয়ে অবাক হয়ে গেল, এটা তো হিয়ার বয়ফ্রেন্ড ইফাত। কি চাই এখানে? তোমাকে চাই। মানে এসব কি বলছেন? তুমি কি চাও না আমার সাথে যেতে, এদের থেকে মুক্তি পেতে? এরা দুই বান্ধবী আমাকে ভুলিয়ে ভালিয়ে টাকা নিয়ে নিজেদের পড়াশোনার খরচ চালায়। দুদিন পরে এরা আমাকে ঠিকই ভুলে যাবে। কিন্তু তুমি অনেক সহজ সরল মেয়ে, আমি চাই তোমাকে একটা ভালো জীবন দিতে। তোমাকে আমার অনেক ভালো লেগেছিল, তাই ঠিক করেছি বিয়ে করলে তোমাকেই করব। কথা না বাড়িয়ে চলো, এটাই সুযোগ, কেউ নেই, আমরা চলে যাই। তারপরে ইফাত একটা চিরকুট রেখে সেতুকে নিয়ে চলে গেল। কাকুলি আর হিয়া বাসায় এসে চিরকুট পরে মাথায় হাত দিয়ে দুজনেই বসে পড়ল।